ডিয়ার রানার প্রিভিয়াস ইয়ারের টেটের কোয়েশ্চন দেখতে পাচ্ছেন এখানে কী ধরনের প্রশ্ন এসছে। এমন প্রশ্ন যে টপিক থেকে এসেছে সেই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এমন টপিকের যে প্রশ্নই আসুক না কেন সব কটার আনসার আপনি আজকের ভিডিও দেখার পর থেকে পারবেন। শুধু আনসারই পারবেন না, কেন হয়েছে পুরো ডিসকাশন করা আছে সেটাও দেখে নেবেন। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং টেট এক্সামিনেশন। তো অবশ্যই ভিডিওটাকে দেখুন এবং বাংলা গ্রামারের এই পোর্শনে যে কয়টা প্রশ্ন হতে পারে সেগুলোর অবশ্যই আপনি আনসার করেন। বাংলা বর্ণমালাকে নিয়ে যত রকমের প্রশ্ন টেটে আসতে পারে সেগুলো কিন্তু আজকে আমরা ওইখান থেকে জেনে নেব। ছোট্ট একটা আলোচনা, তার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব যেগুলো আমাদের টেট পরীক্ষার জন্য অবশ্যই উপকারে আসবে। কারণ বিগত দিনের টেট পরীক্ষায় এমন কিন্তু প্রশ্ন এসেছে, 2017 সালের প্রশ্ন খুললেই দেখতে পারবেন যে ওই পোর্শন থেকে কিন্তু 3টা এমসিকিউ আসছে। তো জাস্ট এগুলো আমরা আজকে দেখে নিচ্ছি। তো বর্ণমালার 25টা বর্ণকে ক থেকে ম পর্যন্ত 25খানা বর্ণকে আমরা 5টি বর্গে ফেলতে পারি, সেটা আমরা সবাই জানি। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তার মধ্যে আবার বিভাগ করা যায় অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণ এবং তাদের সংখ্যাগুলো জানতে হবে। অঘোষ বর্ণ কতগুলো রয়েছে? অঘোষ বর্ণ রয়েছে 10টা। দেখুন যে উপরে এই টেবিলের উপরেই লেখা রয়েছে অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ হচ্ছে প্রত্যেক বর্গের প্রথম দুটো অক্ষরকে বলা হচ্ছে অঘোষ বর্ণ, পরের 3খানা অক্ষরকে বলা হচ্ছে ঘোষ বর্ণ। তো এই 25টা অক্ষরের মধ্যে 10টা রয়েছে অঘোষ বর্ণ, 15টা রয়েছে ঘোষ বর্ণ। তো অঘোষ বর্ণ কোনগুলা, ঘোষ বর্ণ কোনগুলা, এগুলো একটু দেখে নেবেন, এখানে দেখা যাচ্ছে। তারপরে এদেরকে আমরা আরও বিভাগে ভাগ করতে পারি যে অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণ। তো অল্পপ্রাণ বলা হচ্ছে প্রথম এবং তৃতীয় বর্ণকে, মহাপ্রাণ বলা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে, এবং নাসিক্য বর্ণ বলা হচ্ছে পঞ্চম বর্ণকে। তো যেমন যদি আমি ক বর্গ ধরি, ক, গ এদেরকে অল্পপ্রাণ বলা হচ্ছে। এখানে কিন্তু শ্বাসের আধিক্য নেই, বেশি শ্বাস ফেলতে হয় না ওই অক্ষরগুলো উচ্চারণ করার জন্য। ক, গ সহজে হয়ে যাচ্ছে। আর খ, ঘ এগুলো উচ্চারণ করতে একটু বেশি শ্বাস ফেলতে হয়, তো এদেরকে বলা হচ্ছে মহাপ্রাণ। আর নাসিক্য বর্ণ যে উ বা ইয় এগুলোকে নাক দিয়ে উচ্চারণ করতে হয়, তো এদেরকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। তো আমরা ঘোষ বর্ণ পেয়ে গেলাম 15টা, অঘোষ বর্ণ পেয়ে গেলাম 10টা, অল্পপ্রাণ 10টা, মহাপ্রাণ 10টা, নাসিক্য বর্ণ 5টা। তো তারপরেই দেখুন যে অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণ কাদের বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সেটা এখানে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেবেন। আচ্ছা, আমি বলছি যে এই পিডিএফ যেটা থেকে আমি আলোচনা করছি সেই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, তারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেটা আপলোড করবো, আর ভিডিও ডেসক্রিপশনেও সম্ভবত ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে গ্রুপে থাকলে কি হয়, সবগুলো ম্যাটেরিয়াল কিন্তু সবটা আমি ভিডিও তৈরি করতে পারি না, অনেকগুলো ম্যাটেরিয়াল গ্রুপের মধ্যে দিয়ে দিই যেটা আপনি অ্যাভেল করতে পারেন। তো যারা গ্রুপে এখনও জয়েন করেননি, SMDN টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে কিন্তু টেট সংক্রান্ত আলোচনা হচ্ছে বর্তমানে, সেগুলো আপনি স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেল করতে পারেন। তো আমরা এখানে অল্পপ্রাণ বর্ণ জেনে গেলাম, মহাপ্রাণ বর্ণ জেনে গেলাম, ঘোষ বর্ণ কতগুলো, অঘোষ বর্ণ কতগুলো জেনে গেলাম। তো অঘোষ বর্ণ কাদের বলা হচ্ছে? দেখুন যে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণের উচ্চারণ গাম্ভীর্যহীন বলে এগুলিকে অঘোষ বর্ণ বলা হচ্ছে। আর তৃতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণের উচ্চারণ গাম্ভীর্যপূর্ণ বলে এদের ঘোষ বর্ণ বলা হচ্ছে। তো এগুলো আমরা দেখে নিলাম ওইখান থেকে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে ঘোষ, প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ, আবার প্রথম তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ, পঞ্চম হচ্ছে নাসিক্য, নাক দিয়ে উচ্চারণ করতে হয় বলে। তারপর এখানে দেখুন যে উষ্ম বর্ণ বা শীষ ধ্বনি কাদের বলা হচ্ছে? তালব্যস, মূর্ধন্যস, দন্তস, হ এই 4টি বর্ণ উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে, তাই এদের উষ্ম বর্ণ বলা হয়। যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ বর্ণগুলির উচ্চারণ প্রলম্বিত করা যায় এবং শীষ ধ্বনির সৃষ্টি হয় বলে এদেরকে শীষ ধ্বনিও বলা হয়। তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ এই 4টি বর্ণকে উষ্ম বর্ণ বা শীষ ধ্বনি বলে। তো সেম প্রশ্ন একটা এসেছিল 2017 সালের টেট 1 পরীক্ষায়, যে মূর্ধন্যস্য, তালব্যস, দন্তস এই 3টি ধ্বনিকে বলা হয়। 4টা অপশন রয়েছে: তাড়নঝাত ধ্বনি, তরল স্বরধ্বনি, শীষ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। সেটা 78 নাম্বার কোয়েশ্চন, যদি আপনার কাছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন থাকে একটু দেখে নেবেন। 2017 সালের কোয়েশ্চন কিন্তু টিআরবিটির ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে, 78 নাম্বার কোয়েশ্চন দেখে নেবেন। এই প্রশ্নটা এসেছিল, তো তার সঠিক উত্তর হচ্ছে শীষ ধ্বনি। তালব্যস, মূর্ধন্যস্য, দন্তস এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে শীষ ধ্বনি। তো নাসিক্য বর্ণ একটু উপরেই রয়েছে। তো নাসিক্য বর্ণ আমরা জেনে গেছি যেগুলো নাক দিয়ে উচ্চারণ করতে হয়, যে প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণটা, যে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম এগুলোকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ, এগুলো নাক দিয়ে উচ্চারণ করতে হয় বলে। তো
তো নাসিক্য বর্ণ জানলেন, উষ্ম বর্ণ জানলেন। অন্তস্থ বর্ণ কতগুলো রয়েছে? অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকে না, আমার নিঃশ্বাস বায়ু একেবারে বের হয় না, তাই এদেরকে বলা হয় অন্তস্থ বর্ণ। তো অন্তস্থ বর্ণ কয়টা রয়েছে? 4টা রয়েছে। জ, র, ল, ব, এই 4টি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়। এমন কিন্তু প্রশ্ন আসতেই পারে যে অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণকে কী বর্ণ বলা হয়? বলে বিভিন্ন অপশন দিয়ে দেবে, যে নাসিক্য বর্ণ, উষ্ম বর্ণ, অন্তস্থ বর্ণ, মহাপ্রাণ বর্ণ। তো এগুলোকে বলা হচ্ছে উষ্ম বর্ণ। মাফ করবেন, আমি ভুল বলছি, এগুলোকে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ। তো অন্তস্থ বর্ণ কয়টা পেলাম? অন্তস্থ বর্ণ আমরা পেলাম 4টা, অন্তস্থ জ, র, ল, ব। উষ্ম বর্ণ বা শীর্ষধ্বনি পেলাম 4টা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। আবার অল্প প্রাণ কতটা পেলাম? অল্প প্রাণ পেলাম 10টা, মহাপ্রাণ পেলাম 10টা, নাসিক্য বর্ণ পেলাম 5টা। আচ্ছা, যদি আমি 2017 সালের টেট 1-এর 79 নাম্বার প্রশ্ন দেখি, সেখানে রয়েছে যে উচ্চারণ স্থান অনুযায়ী গ এবং দ ধ্বনিকে বলা হয়। গ এবং দ, গ এবং দ হচ্ছে গিয়ে প্রত্যেক বর্গের তৃতীয় বর্ণ। অপশনগুলি রয়েছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, উষ্মবর্ণ ও ঘুষ বর্ণ। তো গ এবং দ ধ্বনিকে বলা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। তো এই টেবিলটা ভালোভাবে দেখে নিলে, যেভাবে দেওয়া আছে শিখে নিলে কিন্তু অনেক প্রশ্নের আনসার আমি এই টেবিল থেকেই পেয়ে যেতে পারি। তো আমরা সামনে এগুচ্ছি। অযুগ্বাহ বর্ণ, অনুস্বার এবং বিসর্গ এই দুটি বর্ণকে অযুগ্বাহ বর্ণ বলে, এগুলো মনে রাখবেন। আবার দেখুন যে কণ্ঠ বর্ণ কোনগুলা? অ, আ, ক, খ, গ, ঘ, উ, হ, এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ বর্ণ। তো কণ্ঠ বর্ণের সংখ্যা হচ্ছে 8টা, লিখে দিলাম। তারপর হচ্ছে তালব্য বর্ণ কোনগুলা? টেবিল থেকে দেখে নেবেন জাস্ট, তালব্য বর্ণ রয়েছে 10টা, এই 10টাকে তালব্য বর্ণ বলা হয়। তারপর মূর্ধন্য বর্ণ রয়েছে 8টা, দন্তবর্ণ 7টা, অষ্টবর্ণ 7টা এবং নাসিক্য বর্ণ রয়েছে 7টা। তো এগুলো জাস্ট দেখে নেবেন কোন বর্ণকে কী বলা হচ্ছে। আর একটা টেবিল, এই দুটো টেবিল কিন্তু ভালোভাবে একটু আত্মস্থ করে নিলে কিন্তু অনেক মুশকিলের আসান হয়ে যাবে সেখান থেকে। তারপর আমি আর একটু সামনে এগুচ্ছি। স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এই জিনিসগুলো, এই যে ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে, এগুলোর কনসেপ্ট কিন্তু আপনাকে জানতে হবে পরীক্ষার জন্য। তো স্বরভক্তি বা বিপ্রকর্ষ মানে কি? উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জনবর্ণকে ভেঙ্গে যদি তার মধ্যে আমরা স্বরবর্ণ নিয়ে আসি, তাহলে একে বলা হচ্ছে স্বরভক্তি। ব্যঞ্জনবর্ণকে ভেঙ্গে তার মধ্যে স্বরবর্ণ আনাকে বলা হচ্ছে স্বরভক্তি। যেমন কর্ম, কর্মকে অনেকে করম বলেন, ধর্ম, ধরম, বা স্নান, স্নানকে বলা হয় সিনান, বেকুল, বেয়াকুল, ধ্যান, দেয়ান, এগুলো বলা হয়। তো এগুলো কী হলো? যেমন দেখুন যে কর্ম, ক ম রেফ ছিল, এটাকে ভেঙে স্বরবর্ণ নিয়ে আসা হলো। যেমন কর্ম বলতাম আমরা করম বলি, করম বা করম বলি। বা দেখুন যে ধ্যান, এটাকে দেয়ান বলা হয়, বেকুল, বেয়াকুল বলা হয়। তো ব্যঞ্জনবর্ণকে ভেঙে স্বরবর্ণ নিয়ে আসা হলো কিন্তু মধ্যে। তো এগুলোকে বলা হচ্ছে স্বরভক্তি। তো পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে? এমন প্রশ্ন আসতে পারে যে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙ্গে তার মধ্যে স্বরধ্বনি নিয়ে আসাকে বলা হয় বলে অপশন দিয়ে দেবে, 4-4টে অপশন দিয়ে দেবে। তো এক্ষেত্রে আপনার আনসার দিতে হবে স্বরভক্তি। বা প্রশ্ন এমনও হতে পারে যে ধ্যান থেকে দেয়ান, ধ্যান থেকে দেয়ান, এই পরিবর্তনটি বলে 4টে অপশন দিয়ে দেবে। অপশনগুলো কী দিতে পারে? দিতে পারে বর্ণদ্বিত্ব, বর্ণলোপ, স্বরভক্তি, বর্ণ বিপর্যয়। তো এক্ষেত্রে আপনাকে স্বরভক্তি বলতে হবে। বাকি যেগুলো বললাম সেগুলো আমরা জাস্ট দেখে নেব এবং সবটার যে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা জিনিস, সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলা হয়? যদি ইকার বা উকার যে স্থানে রয়েছে তার আগে আমরা উচ্চারণ করে ফেলি, তাকে বলা হচ্ছে অপিনিহিতি। শব্দের মধ্যে রসইকার বা রসৌকার যদি থাকে, তাকে যদি আমরা আগে উচ্চারণ করে ফেলি, তাহলে সেটাকে বলা হচ্ছে অপিনিহিতি। যেমন আজি, সেটাকে বলা হয় আইজ। কালি, কাইল, রাতি, রাইত, এমন কিন্তু বলা হয়। তো আজি যেটা ছিল আ জ ই, তো ই কিন্তু পড়ে ছিল। উচ্চারণের ক্ষেত্রে দেখুন যে আজি আ জ ই, কিন্তু আমরা উচ্চারণ করলাম আইজ, আ ই জ, রসইটা আগে চলে আসলো। বা কালি, সেখানে রসইটা আগে চলে আসলো। এই যে
যখন উচ্চারণ হওয়ার কথা ছিল তার আগে কিন্তু উচ্চারণ হয়ে গেল, তো সেটা হচ্ছে অপিনিহিতি। তো স্বরভক্তির ক্ষেত্রে কি হয়? স্বরভক্তির ক্ষেত্রে আমরা ব্যঞ্জন বর্ণকে ভেঙে স্বরবর্ণ তৈরি করে ফেলি সেখানে, সেটা হচ্ছে স্বরভক্তি। আর অপিনিহিতি মানে কি? যে স্থানে ইকার বা উকার উচ্চারণ হওয়ার কথা ছিল সেটা তার আগে উচ্চারণ হয়ে গেল, সেটা হচ্ছে অপিনিহিতি। তারপর বর্ণদ্বিত্ব। দ্বিত্ব মানে ডাবল, সেটা খুব সহজ জিনিস। যদি কোনো বর্ণকে ডাবল উচ্চারণ করে ফেলি আমরা তাহলে সেটা হচ্ছে বর্ণদ্বিত্ব। যেমন সকাল, অনেকে সেটা সকাল বলে, সবাই, সব্বাই, একরতি, একরত্তি। তো যে সকালের ক্ষেত্রে সকাল কয়েকটা ছিল আমরা ডাবল উচ্চারণ করে ফেললাম, বা সবাই, সবাইকে আমরা সব্বাই অনেকেই বলি সব্বাই, তো এক্ষেত্রে দুটো হয়ে গেল, বর্ণ ডাবল হয়ে গেল, কোনো একটা বর্ণ ডাবল হয়ে গেল, সেটা হচ্ছে বর্ণদ্বিত্ব। শব্দ মধ্যস্থ বর্ণকে যদি ডাবল উচ্চারণ করে ফেলি তাহলে সেটাকে বর্ণদ্বিত্ব বলা হয়, সেটা নামের সঙ্গে মিলিয়ে খুব সহজভাবে মনে রাখা হয়। বর্ণলুপ। বর্ণলুপ মানে কি? লুপ মানে বলি যে বিলুপ হয়ে যাওয়া, কোনো একটা বর্ণ যদি সেখান থেকে বিলুপ হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে বর্ণলুপ। তো বর্ণদ্বিত্বের প্রশ্নটা কেমন আসতে পারে? যে সকাল থেকে সকাল বা সবাই থেকে সব্বাই, এই পরিবর্তনকে বলা হয়, বলে 4টে অপশন দিয়ে যাবে, যে বর্ণ বিপর্যয়, বর্ণাগম, বর্ণাদিত্য, বর্ণলুপ। তো যেহেতু আপনি দেখলেন যে একটা বর্ণ ডাবল হয়ে গেছে সেটা হবে বর্ণদ্বিত্ব। পরে যেটা বর্ণলুপ। বর্ণলুপ মানে কি? কোনো একটা বর্ণের লুপ হয়ে যাওয়া। যেমন অনেক ক্ষেত্রে কী হয়, কার্পাসকে কাপাস বলা হয়, স্মার্টকে স্মার্ট বলা হয়, শার্টকে শার্ট বলা হয়। তো এক্ষেত্রে দেখুন যে বা রেফ যেটা ছিল সেটা কিন্তু লুপ হয়ে গেল, একটা বর্ণ কিন্তু লুপ হয়ে গেল সেখান থেকে, তো সেটা হচ্ছে বর্ণলুপ। তো পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে? যে প্রশ্ন এমন সংজ্ঞা থেকেও প্রশ্ন আসতে পারে, আবার উদাহরণ থেকেও প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এমন হতে পারে যে উচ্চারণ সহজ করিবার জন্য অনেক সময় শব্দ মধ্যস্থ এক বা একাধিক বর্ণের যে বিলুপ সাধন করা হয় তাহাকে বলা হয় কি? তো এক্ষেত্রে আপনি দেবেন বর্ণলুপ। বা এমন দিতে পারে শার্ট থেকে শার্ট, এই পরিবর্তনটি কী ধরনের পরিবর্তন? বর্ণলুপ, বর্ণদ্বিত্ব, বর্ণাগম নাকি বর্ণবিপর্যয়? তো সেটা হচ্ছে বর্ণলুপ, একটা বর্ণলুপ হয়ে গেল। তবে হচ্ছে বর্ণ বিপর্যয়। তো বিপর্যয় হলে কি হয়? বিপর্যয় হলে যথাস্থানে যে কোনো জিনিস থাকে না, তার স্থান চেঞ্জ হয়ে যায়, যে যেখানে ছিল সেখানে থাকবে না, তো সেটাই হচ্ছে বিপর্যয়। তো বর্ণ বিপর্যয়ের ক্ষেত্রেও সেম, ব্যঞ্জন বর্ণ দুটো স্থান চেঞ্জ হয়ে যায়। দেখুন যে সংজ্ঞা কী দিল, চলিত বাংলায় উচ্চারণ ত্রুটির জন্য একই শব্দের অন্তর্গত দুইটি ব্যঞ্জনবর্ণ পরস্পর স্থান পরিবর্তন করলে তাহাকে বর্ণ বিপর্যয় বা বিপর্যাস বলে। যেমন রিক্সা, অনেকে সেটাকে বলে রিস্কা, বাক্স, বাস্ক, পিশাচ, পিচাস। এই যে ক এবং তালব্যস সেটা চেঞ্জ হয়ে গেল, দুটো বর্ণ, দুটো ব্যঞ্জনবর্ণ কিন্তু স্থান চেঞ্জ হয়ে গেল, তো সেটা হচ্ছে বর্ণ বিপর্যয়। সংজ্ঞা থেকেও প্রশ্ন হতে পারে, আবার এমনও প্রশ্ন হতে পারে যে রিক্সা থেকে রিস্কা, কী ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে বর্ণ বিপর্যয়। তারপর হচ্ছে বর্ণাগম। তো সেটা নাম থেকে বুঝতে পারছি আমরা কোনো একটা বর্ণের আগমন ঘটবে সেখানে। বর্ণাগমের সংজ্ঞাটা যদি দেখি, যে উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, মধ্যে বা শেষে নতুন বর্ণের আবির্ভাব ঘটিলে তাহাকে বর্ণাগম বলে। যেমন স্ত্রীকে আমরা অনেকে স্ত্রী বলি, স্কুলকে স্কুল বলা হয়, স্টেশনকে স্টেশন বলা হয়। তো এই যে কি হলো স্কুল, তার আগে কিন্তু একটা স্বরবর্ণের আবির্ভাব ঘটলো, স্কুল বললাম আমরা, তো এখানে একটা বর্ণের আগমন ঘটলো, এটাকে বলা হচ্ছে বর্ণাগম। সেগুলো নামের সঙ্গে কিন্তু মিল রয়েছে, শিখতে খুব বেশি একটা অসুবিধা হবে না। শিখতে কি মানে জাস্ট একটু মনে রাখলেই হয়ে যাবে, এগুলো তো মনে রাখার ব্যাপার। তারপর রয়েছে সমীভবন এবং বর্ণবিকার। আচ্ছা, বর্ণ বিপর্যয়ের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম একটু মনে করুন। বর্ণ বিপর্যয়ে দেখেছিলাম যে ব্যঞ্জনবর্ণগুলো তার স্থান চেঞ্জ করে নিচ্ছে, বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তার আগের জায়গায় নেই, ব্যঞ্জনবর্ণ দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন রিক্সা হয়ে যাচ্ছে রিস্কা, বা বাক্স হয়ে যাচ্ছে বাস্ক। তো বর্ণ বিকারের ক্ষেত্রে কী হয়? বর্ণ বিকারের ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন ঘটে, যেমন বীজ থেকে বিচি, শাক থেকে শাক, এই যে ধ্বনির পরিবর্তন হয়ে গেল সেটাকে বলা হচ্ছে বর্ণ বিকার। তারপর সমীভবন, একই শব্দের মধ্যে অসম ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য সেই ধ্বনি দুইটি যদি একটি অপরটির প্রভাবে কিংবা পরস্পরের প্রভাবে সমব্যঞ্জনে পরিণত হয় তাকে সমীভবন বা সমীকরণ বলে। যেমন গল্প, গপ্প, দুর্গা, দুর্গা, ধর্ম, ধম্ম, এটা হচ্ছে সমীভবন। তো সমীভবন এবং বর্ণাদিত্যর মধ্যে একটু তফাৎ রয়েছে। দেখুন, সমীভবনের ক্ষেত্রেও কিন্তু একটা বর্ণ দুবার উচ্চারণ করা হচ্ছে, আবার বর্ণদ্বিত্বর মধ্যেও একটা বর্ণ দুবার উচ্চারণ হচ্ছে।
কিন্তু সমীভবনের ক্ষেত্রে কি হচ্ছে, সমীভবনের ক্ষেত্রে যেমন গল্প সেটা গপ্প হয়ে যাচ্ছে, দুর্গা দুর্গা হয়ে যাচ্ছে। আর বর্ণদ্বিত্বর ক্ষেত্রে কি হবে, একটা বর্ণ দুটো হয়ে যাচ্ছে। বর্ণদ্বিত্বর ক্ষেত্রে কিন্তু একটা বর্ণ দুটো হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ছিল যুক্ত বর্ণ ছিল, যেমন গল্পের ক্ষেত্রে একটা যুক্ত বর্ণ ছিল গ ল প, কিন্তু উচ্চারণের সুবিধার ক্ষেত্রে আমরা লটাকে চেঞ্জ করে সেটা প প তৈরি করে দিলাম। দুটো বর্ণ ছিল, কিন্তু বর্ণদ্বিত্বর ক্ষেত্রে কি হচ্ছে, একটা ছিল সেটাকে আমরা ডাবল করে নিচ্ছি, সেটা হচ্ছে বর্ণদ্বিত্ব। সমীভবনের ক্ষেত্রে দুটোই ছিল, জাস্ট একটা বর্ণকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। একটু মনে রাখবেন সেটা সমীভবন এবং বর্ণদ্বিত্বর ক্ষেত্রে। তো আশা করছি যতটুকু জিনিস দিলাম সেটা আপনার উপকারে আসবে, এবং যতটুকু বললাম সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আপনি ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ফেসবুক পেজ রয়েছে সেখানে জিজ্ঞেস করতে পারেন, বা সর্বোপরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করতেই পারেন। তো অঘোষ বর্ণ, ঘোষ বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণ এগুলো দেখে নেবেন। উষ্ম বর্ণ, অন্তস্থ বর্ণ সেগুলো দেখবেন। তারপরে এই যে কণ্ঠ বর্ণ, মূর্ধন্য বর্ণ, তালব্য বর্ণ, দন্ত বর্ণ, অষ্ট বর্ণ বা নাসিক্য বর্ণ সেগুলো দেখবেন। স্বরভক্তি কী, স্বরভক্তি তো আমরা জেনে গেলাম যে ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি নিয়ে আসা, উদাহরণগুলো দেওয়া আছে। অপিনিহিতি, ইকার এবং উকার যদি তার উচ্চারণের পূর্বে উচ্চারণ হয়ে যায় তাকে অপিনিহিতি বলা হচ্ছে। বর্ণদ্বিত্ব হচ্ছে কি, একটা বর্ণ যদি দুবার উচ্চারণ হয় তাহলে বর্ণদ্বিত্ব। বর্ণলোপ, একটা বর্ণের যদি লুপ হয়ে যায় তাহলে সেটা বর্ণলোপ। বর্ণ বিপর্যয় মানে তার স্থান যদি চেঞ্জ হয়ে যায়, যে স্থানে থাকার কথা সেটা যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে বর্ণ বিপর্যয়। বর্ণাগম, যদি কোনো একটা বর্ণের মধ্যে নতুন একটা বর্ণের আগমন ঘটে তাহলে বলা হচ্ছে বর্ণাগম। তারপর সমীভবন হচ্ছে উচ্চারণের সুবিধার ক্ষেত্রে যদি আমরা বর্ণকে চেঞ্জ করে ফেলি, যেমন গল্পকে গপ্প, দুর্গাকে দুর্গা বলি। আর বর্ণবিকার হচ্ছে ধ্বনির পরিবর্তন হয়ে যাওয়া, সেটা হচ্ছে বর্ণবিকার। তো আজ এ পর্যন্তই। আশা করি বাংলা গ্রামারের ক্ষেত্রে সেটা আপনার কাছে হেল্পফুল হবে, এবং পরীক্ষায় সেখান থেকে অবশ্যই কিছু না কিছু আসবে, যেটা আপনি অবশ্যই যদি ভিডিও দেখে থাকেন পুরোটা আনসার করতে পারবেন। তো বাংলা গ্রামারের একটা বই পুরো ফ্রিতে ডাউনলোড করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তো সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসে, এবং সেখান থেকে আপনি স্টাডি করতে পারেন। বাংলা গ্রামারের সব A to Z সব কিছু সেখানে পাবেন, এবং ভেরি ইজি করে কিন্তু বইটা তৈরি করা আছে। তো সেটা দেখবেন, আপনার পরীক্ষা ভালো হোক। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।